নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আড্ডায় আপনাদের স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা ২০২৪-এর একদম শেষ লগ্নে চলে এসেছি এবং ২০২৪-এর ফুটবল রাউন্ড আপ। আমাদের গোল টেবিলের রাউন্ড আপ কিছু ইম্পর্টেন্ট খেলা, কিছু ইম্পর্টেন্ট মুহূর্ত নিয়ে আমরা আলোচনা করব, ইম্পর্টেন্ট ডিটেল নিয়ে আলোচনা করব। সরাসরি আলোচনায় চলে যাই দেবজয়দা। ৩ প্রধানের এপিসোড হয় মেইনলি। প্রথমেই আমরা একটু ৩ প্রধান নিয়ে কথা বলি। ৩ প্রধানের কার কেমন গেল এই বছর? প্রথমে তুমি মোহনবাগান নিয়ে বলো, কারণ মোহনবাগানের সব খেলা প্রায় তুমি ফলো করেছো। মোহনবাগানের দু হাজার তেইশ মোহনবাগানের চব্বিশ সিজন এবং ২৪-২৫-এর সিজনের আমরা মাঝে এখন আছি। মোহনবাগানের ২৩-২৪ সিজন বলতে হবে খুবই ভালো গেছে। কোচ পরিবর্তন হয় মাঝপথে, তারপরে হাবাস এসে তাদেরকে শিল্ড জেতায়। যেখানে ডিসেম্বরের পজিশনে মনে হচ্ছিল ইজিলি শিল্ড জিতবে, তারপরে পরপর কয়েকটা সেটব্যাক, তারপরে যখন ওরা শিল্ডের রান থেকে একেবারে হারিয়ে গেছিল, তারপরে এসে পরপর টানা ম্যাচ জিতে ওরা শিল্ডটা জিতে নেয়। তারপরে লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি, মুম্বাই সিটি এফসি লিগ চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু তার আগের সিজনে এই সিজনের ডুরান্ডের ফাইনালে ওঠে। আর এই মুহূর্তে বছরের শেষ দিনে যদি আমরা আইএসএল লিগ টেবিল দেখি, তাহলে মোহনবাগান টপে আছে। ফলে ওভারঅল মোহনবাগান সমর্থকদের জন্য ২০২৪ একটা ভালো বছর ছিল। একদমই। এবং হোসে মলিনা কোচ হিসাবে সেম সাফল্য পান কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। আমি একটু ইস্ট বেঙ্গলের কথায় আসি। ইস্ট বেঙ্গল খুব আশাব্যঞ্জকভাবে এই বছরটা শুরু হয়েছে। এই বছরের শুরুতে আমাদের মনে আছে এফসি এশিয়ান কাপের ইন্টারিম যখন ব্রেক চলছিল, সেই সময় ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতে যায় এবং তার ফলে এশিয়ান স্টেজে কোয়ালিফাই করে। কার্লেস কোয়াড্রাটকে নিয়ে আশায় বুক বেঁধেছিল সমস্ত সমর্থক, কিন্তু এই আইএসএল ২০২৪-২৫ সিজন, যেটাকে অ্যাকচুয়ালি ক্রাঞ্চ সিজন ধরা হচ্ছে, যে এই সিজনে মেন ডেলিভার করবেন। কারণ এই সিজনে ইস্ট বেঙ্গলের অনেক ভালো সাইনিংও হয়েছে। একদমই। এবং সেই সব সাইনিং এর পরেও ডেলিভার তো করতে পারলেনই না। ৬ ম্যাচে ০ পয়েন্ট, কার্লেস কোয়াড্রাট স্যাকড। কিন্তু বছরটা শেষ কিন্তু অতটা অন্ধকারে হচ্ছে না। বছরের শেষে কিন্তু সমর্থকরা একটা আশার আলো দেখতে পাচ্ছে, যেখানে অস্কার ব্রুজন এসে সমস্ত কিছু পাল্টে দিয়েছেন। অস্কার ব্রুজো কন্টিনেন্টাল স্টেজে পরের ধাপে নিয়ে গেছে টিমকে, এবং টিম কিন্তু গত ৫ ম্যাচে ৬ ম্যাচে ৫ ম্যাচে ৩টে জয়, ১টা ড্র, 1টা লস, যেটাকে একদমই খারাপ বলা যায় না। ৫ ম্যাচে ১০ পয়েন্ট ইস্টবেঙ্গল সাপোর্টারদের যদি বলা হতো, লুফে নিত সবাই। সুতরাং একটা অ্যান্টিসিপেশন নিয়ে আমরা নতুন বছরে কিন্তু যাচ্ছি, যারা ইস্টবেঙ্গল সমর্থক। মোহামেডান সেদিক থেকে আরেকটা জিনিস যেটা তুমি অ্যাড করতে ভুলে গেলে, সেটা হচ্ছে ভুটানে যে এফসি। হ্যাঁ, আমি ওটাই যেটা বললাম, যে এএফসি স্টেজেও নেক্সট ইয়েতে গেল। সেখানে এটা একটা ভালো, ওখান থেকে আমার মনে হয় ইস্ট বেঙ্গলে ঘুরে দাঁড়ানোটা শুরু হলো ভুটানের ওই খেলাটার পর থেকে। আর মোহামেডান আমরা যেটা মোহামেডানের জন্য বছরটাকে একেবারে খারাপ আমি বলবো না, কারণ মোহামেডান এই বছরেই আইএসএল এ কোয়ালিফাই করলো। কিন্তু যেটা আইএসএল এখন আমরা দেখতে পাচ্ছি, আইএসএল এ মোহামেডানের পারফরমেন্স সেরকম আশানুরূপ নয়। যেটা এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, মোহামেডানের যে টিম রয়েছে তাদের সবাই আইএসএল এ খেলার জন্য হয়তো এখনো তৈরি নয়। কিন্তু তার মাঝেও আমরা কিছু ভালো সুযোগ দেখেছি। আর কিছু জায়গায় আমরা দেখেছি মোহামেডান একদম শেষ মুহূর্তের গোলে ম্যাচটা হয় ড্র করেছে, না হয় হেরে গেছে। এইগুলো কাটিয়ে উঠতে এবারে প্রথম সিজন, আমরা আগেও দেখেছি প্রথম সিজনে যারা আইএসএল এ এসছে তারা প্রথমবার স্ট্রাগল করেছে পাঞ্জাব এফসি। এখন পাঞ্জাব এফসি টপ 4 টপ 5 এ রয়েছে, এবং পাঞ্জাব এফসি একটা বড় টিম হিসেবে নিজেদের এই আইএসএল সিজনে নিজেদেরকে পরিচয় দিয়েছে। সেখানে মোহামেডানের কিন্তু লাক একটু ভালো হলে একটু সিজনটা চেঞ্জও হতে পারতো। মোহামেডানের জন্য আমি বলবো যে একটা মিক্সড, এখনো হয়তো চেঞ্জ হতে পারে, কারণ পাঞ্জাব এফসির কিন্তু প্রথম সিজনের সেকেন্ড হাফ থেকে অ্যাকচুয়ালি মোমেন্টামটা চেঞ্জ হয়েছে। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দুটো ভালো সাইনিং হয়, তারপর থেকে কিন্তু পাঞ্জাব এফসি ভালো এবং খেলতে শুরু করে। মোহামেডানের আমি বলবো অ্যালেক্সিস গোমেজ, ডিফেন্সে আশির আক্তার নামে একটি ভারতীয় প্লেয়ার খুব ভালো খেলছে। সুতরাং কিছু প্লেয়ার কিন্তু বেশ নজর কাটছে। এরপর আমরা একদম ডোমেস্টিক ফুটবল থেকে যদি আমরা ইন্টারন্যাশনাল ফুটবলটা লাস্টে এলাম, কারণ খুবই হতাশাজনক একটা বছর। বছরের শুরুটা একই রকম, ইস্টবেঙ্গলের মতো অনেকটা আশা দিয়ে শুরু হয়েছিল যে এফসি এশিয়ান কাপে আমরা কিছু করতে পারবো। তার আগেই কিন্তু অশনি সংকেত দেখা গেছিল। আমি সেই ম্যাচটার কথা বলবো, যেখানে এফসি এশিয়ান কাপের আগেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আফগানিস্তানের কাছে 2-1 গোলে হেরে যায়। আফগানিস্তান আমাদেরকে হারিয়ে দেয়। সুতরাং যেখানে ধরা হচ্ছিল, দেখো কোয়ালিফায়ার্সে আমাদের যা গ্রুপ ছিল তাতে ধরা হচ্ছিল আফগানিস্তানের সাথে দুটো ম্যাচ আমরা জিতবো। সেই রকম ইকুয়েশন দেখে আমরা আশা করছিলাম গ্রুপে সেকেন্ড হয়ে হয়তো
সহজে সেকেন্ড আমরা সহজে হতে second পারি। হতে পারবো। সেখানে প্রথমেই হার। এএফসি এশিয়ান কাপ দেবজয়দা তুমি কারণ একদম তারও আগে আসলে আমি মানে আরেকটু পেছনে যাই। যদি তুমি দেখো আমরা কিন্তু একটা অ্যাওয়ে ম্যাচ জিতে শুরু করেছিলাম ওয়ার্ল্ড কাপ হ্যাঁ, কোয়ালিফায়ার্সটা। একদম। মনবীর সিং এর গোলে হুম। যেটা আমরা জিতে যাই। তারপরে আফগানিস্তানের সাথে জিততে হবে। এএফসি এশিয়ান কাপ আমরা খুব না, ভালোভাবে এবার কভার এশিয়ান করেছি। কাপটা আমি তোমার কাছে আসবো কারণ তুমি একদম গ্রাউন্ড জিরো থেকে হ্যাঁ, আমার মনে কাতারে হয় গিয়ে কভার আমাদের করেছো। এই গোল টেবল আর পিক্সেল স্পোর্টস এর ইউটিউব যাত্রাটা শুরুই হয়েছিল এএফসি হুম। এশিয়ান কাপ দিয়ে, যেটা আমরা খুব ভালোভাবে খুব কাছ থেকে দেখেছি। আমি একেবারে ওখানে ছিলাম আর তোমরাও ক্লোজলি প্রত্যেকটা ম্যাচ আমরা একসাথে ম্যাচের পরে লাইভ করেছি। সব রকম ভাবে ভিডিও এনেছি। সেখানে প্রথম ৪৫ মিনিট পুরো এফসি এশিয়ান কাপে ভারতের একটা একটা কি বলবো, একটা ইচ্ছা বলতে পারো তুমি, একটা কিছু একটা টেনাসিটি বা অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট হাফ। অস্ট্রেলিয়ার সাথে একটা ফাইট দেখেছিলাম অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট হাফ। তারপর থেকে এফসি এশিয়ান কাপে একেবারে যাকে বলতে পারো খুব দুর্ভাগ্যজনক পারফরমেন্স। একটা গোল আমরা করতে পারিনি আর একটা কোনো ম্যাচেই কোনো পয়েন্ট আমরা পাইনি। শূন্য হাতে ফিরতে এবং হয়েছিল। সমস্ত র্যাঙ্কিং ধরলে আমরা লাস্ট লাস্ট হয়েছিল। এশিয়ান কাপে। লাস্ট হয়েছিলাম, যেখানে ভিয়েতনামের মতো টিম বা তাজিকিস্তানের মতো টিম যারা র্যাঙ্কিং এর দিক থেকে হয়তো ভারতের কাছাকাছি বা ভারতের থেকে পেছনে ছিল, তারা কোয়ালিফাই করে গেছিল পরের রাউন্ডে। এবং সেখানে দাঁড়িয়ে বছরের শেষে আমরা ১২৬ নম্বরে চলে এসেছি। হ্যাঁ, ইগর স্টিমাচ তার কিছুদিন পরেই স্যাকড হন। সেই নিয়ে একটা বড় ডামাডোল আমরা দেখেছিলাম। তারপরে মানোলো মার্কেস, সেই মানোলো মার্কেস কোচ হওয়ার ভালো দিক খারাপ দিক সেই নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে। কিন্তু সেই মানোলো মার্কেস এসে অ্যাটলিস্ট আমি বলবো বছরের শেষটা আবারও আমরা একটু আশার আলো দেখছি। একটু আশার আলো যেখানে দেখছি। পরপর দুটো ম্যাচ আমরা ড্র করেছি, ভিয়েতনাম এবং মালয়েশিয়া। তার মধ্যে ভিয়েতনাম এই মুহূর্তে কঠিন প্রতিপক্ষ। প্রথম টুর্নামেন্ট মানালো মার্কুয়েজে সেভাবে ভালো যায়নি, ইন্টারকন্টিনেন্টাল কাপ, যেখানে আমরা তিনজনের মধ্যে থার্ড হয়েছি। হ্যাঁ, কিন্তু তারপরে লাস্ট দুটো ম্যাচ যদি দেখি, মানালো মার্কুয়েজকে মনে হচ্ছে তারা প্রথম যে কথা আমরা আগে ভিডিওতে বলেওছি, যে স্টিম্যাচের যে সিস্টেম সেটা ক্যারি করেছিল মানোলো মার্কুয়েজ। তারপরে আস্তে আস্তে কিন্তু তিনি নিজের ফরমেশন, নিজের প্লেয়ার কিভাবে খেলাতে চান সেইভাবে খেলা শুরু করছেন। তার জন্য কিছু ভালো রেজাল্ট দেখছি। দেখা যাক এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে আমরা কিরকম পারফরমেন্স সেটাই আমাদের এটাই আমাদের লক্ষ্য। সেটাই আমাদের পরবর্তী লক্ষ্য এবং সেই লক্ষ্যে কিন্তু একজন আমাদের প্রহরী থাকছেন না, সেটা সুনীল ছেত্রী। হ্যাঁ, সুনীল ছেত্রীকে নিয়ে আলাদা করে আমাদের একাধিক এপিসোড হয়েছে। হোমাজ আর নতুন করে দেওয়ার কিছু নেই, কিন্তু এখনো কিন্তু সেই গ্যাপ। ভারতীয় ফুটবলে ২০২৪-এ ফিরে তাকালে সবচেয়ে বড় মাইলস্টোন হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট। একদমই, যেটা হয়তো সুনীল ছেত্রী নিজেও চাননি। উনি হয়তো চেয়েছিলেন সবচেয়ে বড় মাইলস্টোন হোক যে এশিয়ান কাপে আমরা কিছু করতে পেরেছি। সুতরাং একটি হতাশাজনক বছর, কিন্তু আমরা সামনের দিকে তাকাবো। আশা করব পরের বছরটা এর থেকে অনেকটা ভালো হবে। সেই আশা রেখে আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমাদের টিম পিক্সেল স্পোর্টস এবং টিম গোল টেবিলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমরা এই এপিসোডটা শেষ করছি। আমাদের পরবর্তী এপিসোড নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সমস্ত ভিডিওগুলো দেখুন। ডেসক্রিপশন বক্সে সব আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আছে, সেগুলো ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন।